দেশজুড়ে জরিমানা অভিযানের প্রতিবাদে বন্ধ এলপিজি সরবরাহ ও সিলিন্ডার বিক্রি। পরিবেশকদের সাথে আলোচনা করে দাম সমন্বয়ের দাবি, ভোগান্তিতে ব্যবহারকারীরা। মোহাম্মদ রিয়াজুল ইসলাম তিনি বিজয়ী হয়েছেন ৫,৫৫৮ ভোটে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রথম ভিপি রিয়াজুল ইসলাম শীর্ষ ৩ সহ ২১ পদের ১৭টিতেই ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জয়। রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহতের ঘটনায় জনমনে শঙ্কা, জড়িতদের গ্রেপ্তারের দাবি, দ্রুত শনাক্তের আশ্বাস পুলিশের। সংস্কার সহ নাগরিক সংকট সমাধানে অঙ্গীকার থাকছে এনসিপির ইশতেহারে, বাস্তবায়নের উপায় স্পষ্ট করার আহ্বান বিশ্লেষকদের। স্বাগত এখন বাণিজ্যে, আপনার সঙ্গে থাকবো নাজমুস সাকিব। দেশজুড়ে অভিযান ও জরিমানার প্রতিবাদে আজ থেকে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে সব কোম্পানির প্ল্যান্ট থেকে এলপিজি উত্তোলন বন্ধ রাখারও ঘোষণা দিয়েছে তারা। বুধবার সন্ধ্যায় সারা দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের জন্য এমন এক নোটিশ জারি করে সমিতি। এর আগে বুধবার প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন, কমিশন বাড়ানো, জরিমানা বন্ধসহ ৬ দফা দাবিতে ২৪ ঘন্টার আলটিমেটাম দেয় সংগঠনটি। দাবি না মানলে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সরবরাহ ও বিপণন বন্ধের হুঁশিয়ারি দেন নেতারা। পরে সন্ধ্যায় ঘোষণা আসে সরবরাহ ও বিক্রি বন্ধ রাখার কর্মসূচি। আজ বিকেল ৩টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। পরিবেশক সমিতির পক্ষ থেকে বলা হয়, পরিবেশকদের সঙ্গে আলোচনা করে নতুন করে এলপিজির মূল্য সমন্বয় করতে হবে এবং প্রশাসনের মাধ্যমে হয়রানি ও জরিমানা বন্ধ করতে হবে। এসব দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে এলপিজি সরবরাহ বিক্রি বন্ধ থাকবে। সিলিন্ডার সরবরাহ বিক্রি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন ব্যবহারকারীরা। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর মতিঝিল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম কামাল এবং রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। শুরুতেই যেতে চাই নাইম কামালের কাছে। নাইম, জানাবেন যে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ সম্পর্কে কি বলছেন ব্যবহারকারীরা এবং হোটেল রেস্তোরাঁয় ভোগান্তি আছে কিনা? জি সাকিব, আপনি যেমনটি শুরুতে বলেছিলেন যে আসলে এলপি ব্যবসায়িক সমিতি যারা রয়েছেন তারা যে আজকে থেকে এলপিজি বিক্রি টোটালি বন্ধ করে দিয়েছেন। তাদের এই বন্ধের কারণে কিন্তু হোটেল রেস্তোরাঁগুলোতে কিন্তু সবচেয়ে বেশি প্রভাব পড়ার কথা। যদিও আমরা দেখেছি যে আজকে যেহেতু সকাল থেকে বিক্রি বন্ধ হয়েছে, হোটেল রেস্তোরাঁগুলোতে কিন্তু গতকাল বা এর আগে থেকে যেই সিলিন্ডারগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা এখনো ব্যবহার করছেন, যে কারণে কিন্তু খুব একটা ভোগান্তি হোটেল রেস্তোরাঁগুলোতে পড়তে দেখা যায়নি। আমরা সকাল থেকে কিন্তু বেশ কয়েকটি হোটেল রেস্তোরাঁয় ঘুরেছি, মতিঝিলের বড় বড় কয়েকটি রেস্তোরাঁয় এসেছি, তারপর দিলকুশায় ঘুরে যেমনটি তাদের সাথে কথা বলে দেখেছি যে তারা বলছেন যে তাদের যে আগের যে সিলিন্ডারগুলো নেওয়া হয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত তারা ব্যবহার করছেন। তবে আজকে সকাল থেকে যে সিলিন্ডার বন্ধ ঘোষণা করা হয়েছে এটা যদি একটু দীর্ঘমেয়াদী হয়, আজকের দিন পার হয়ে যায়, এরপরও যদি সিলিন্ডার আসলে বিক্রি স্বাভাবিক পর্যায়ে না আসে, তাহলে কিন্তু তারা বড় ধরনের সংকটে পড়বেন, তারা বড় ধরনের সমস্যায় পড়বেন। যেমনটি হচ্ছে তাদের কিন্তু সবচেয়ে বেশি এখন কিন্তু হোটেল রেস্তোরাঁগুলোতে কিন্তু সিলিন্ডারের ব্যবহার সবচেয়ে বেশি হয়। আমরা যেমনটি দেখেছি যে লাইনের গ্যাস কিন্তু হোটেল রেস্তোরাঁগুলোতে খুব একটা নেই বললে চলো, দু একটা হোটেল রেস্তোরাঁ কিন্তু লাইনের গ্যাস থাকলেও অধিকাংশ হোটেল রেস্তোরাঁয় কিন্তু সিলিন্ডার ব্যবহার করা হয়, যে কারণে কিন্তু তারা তাদের যেই দৈনন্দিন বিক্রি কিন্তু তাদের এই সিলিন্ডারের উপর নির্ভর করে কিন্তু তাদের যত ধরনের রান্নাবান্না আছে, বিক্রি আছে, সবগুলো কিন্তু এটার উপরে নির্ভরশীল, যে কারণে সেটি বন্ধ হলে তারা সবচেয়ে বেশি সমস্যা পড়বে। এবং হোটেল রেস্তোরাঁ মালিকরা বলছেন যে যারা ব্যবসা করছেন কিন্তু এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছেন, এটিকে তারা কিন্তু অযৌক্তিক বলছেন। এটি কিন্তু এই জন্য তারা কিন্তু অনেকটা ক্ষুব্ধ রয়েছেন। যেমনটি আপনারা জানেন যে এলপিজি ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে কমিশন বৃদ্ধির জন্য কিন্তু তারা দাবি জানিয়েছেন এবং তারা বলছেন যে বিইআরসি যে কালকে দাম বাড়িয়েছে, ১৩০০ টাকা যে দাম বৃদ্ধি করেছে, ১৩০০ টাকা পর্যন্ত গিয়েছে, ৫৩ টাকা বাড়িয়ে
সেটি কিন্তু তাদের সাথে যোগাযোগ না করেই কিন্তু বাড়িয়েছে এবং তাদেরকে বলা হচ্ছে যে বিআরসি যেন তাদের সাথে যোগাযোগ করে, তাদেরকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে যেন দাম বৃদ্ধি করে, এই দাবি জানিয়েছেন। এছাড়া হয়রানি বন্ধের কথা তারা যেটা বলছেন যে অভিযান চালাচ্ছে বাড়তি দামের কারণে, সেটির জন্য কিন্তু তারা দামটা বাড়িয়েছেন, যার কারণে বন্ধ রয়েছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর হোটেল রেস্তোরাঁ এবং ব্যবহারকারীদের ভোগান্তি সম্পর্কে সর্বশেষ তথ্য। ঢাকার পরে আমরা যেতে চাই রাজশাহীতে, রাজশাহীর রাকিবের কাছে। রাকিব, জানতে চাই যে সিলিন্ডার বিক্রির যে বন্ধের প্রভাব সেটা আছে কিনা এবং গ্রাহকরা কি বলছেন? সাকিব, আসলে গেল 2-3 দিন থেকেই রাজশাহীতে দেখা যাচ্ছিল যে সিলিন্ডারের সংকট এবং সেটি প্রায় 1400 টাকার গ্যাস কোনো কোনো ক্ষেত্রে 1500 এবং কোনো কোনো ক্ষেত্রে 1700 টাকা পর্যন্ত কোনো জায়গায় বিক্রি হয়েছে। তবে আজকে সকাল থেকে সমবায় সমিতির যে সিদ্ধান্ত আলটিমেটামের পরে সেটি বন্ধ আছে এবং এর ফলে যেটি দেখা গেছে যে যারা সকাল থেকে আসলে গ্যাস নিতে এসেছেন তারা আসলে নিতে পারেননি, ঘুরে যেতে হয়েছে এবং খুচরো বিক্রেতা যারা আছে, যারা কিনা আসলে ডিপোগুলো থেকে আসলে গ্যাস নিয়ে থাকেন, তারাও কিন্তু আসলে গ্যাস পাননি। এই অবস্থায় নগরবাসী যারা বলছেন যে তাদের কাছে মাসের শুরুতেই আসলে অনেকেরই গ্যাসের প্রয়োজন হয় এবং সেটি না থাকার কারণে তারা আসলে বিপাকে পড়বেন এবং বিকল্প জ্বালানিতে যেতে গেলে সেখানে আসলে খরচ বাড়বে। প্রথমত কেরোসিন, তারপরে আসলে নগর এলাকায় তারা যেটি বলছেন যে বিকল্প জ্বালানির ব্যবস্থা না থাকায় কেন অনেক সময় আসলে বিদ্যুতের উপরে নির্ভরশীল হতে হয় এবং এই অবস্থায় যেতে গেলে তাদেরকে আসলে ভোগান্তিতে পড়তে হবে এবং অতিরিক্ত ব্যয় হবে। এবং এখন পর্যন্ত আমরা যেটি আসলে দেখেছি অন্যান্য যে রেস্তোরাঁ বা বিভিন্ন ক্ষেত্রে আসলে গ্যাসের যে ব্যবহার বেড়েছে, সেই সমস্ত জায়গায় বড় বড় সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে তারা বলছেন যে তারাও নানা ধরনের সমস্যায় পড়বেন এবং এখানে যারা খুচরো কিনতে এসেছেন তারা বলছেন যে তাদেরকেও আসলে সমস্যায় পড়তে হবে। তবে যেহেতু আজকে প্রথম দিন, এখন পর্যন্ত আমরা গ্রাহকদেরকে খুব একটা বেশি ঘুরে যেতে দেখিনি। যে 2-4 জন এসেছিলেন তারা বলছেন তারা বিগত কয়েকদিন থেকে আসলে এই যে গ্যাসের সরবরাহ সেটি নিয়ে আসলে ভোগান্তিতে আছেন এবং সেটি এখন পর্যন্ত তারা পাচ্ছেন না। তো এই অবস্থা যদি আসলে 2 থেকে 3 দিন অতিবাহিত হয় তাহলে আসলে নানা ধরনের সমস্যা বাড়তে পারে নগরে এবং একই সাথে যারা এই গ্যাসের ওপরে আসলে তাদের রান্নাবান্না সহ বিভিন্ন নির্ভরতা আছে তারা কিন্তু আসলে বিপদে পড়বেন। তো এক্ষেত্রে আমরা যেটি দেখছিলাম যে 1400 টাকার গ্যাস এবং সেটি দাম বাড়ানোর যে তাদের যে দাবি ছিল, সেখানে সাধারণ গ্রাহকরা আসলে যেটি বলছেন যে সেটি তাদের জন্য আসলে অনেক বেশি দুঃসংবাদ এবং একই সাথে এখানে যারা ডিলাররা আছেন তারা বলছেন তারা বড় কোম্পানিগুলোর কাছ থেকে আসলে কম দামে আসলে পাচ্ছেন না এবং তাদের একই সাথে পরিবহন খরচ এবং এখান থেকে ডিপো থেকে খুচরো ক্রেতাদের কাছে আসলে পৌঁছে দেওয়া পর্যন্ত যে খরচ হয়, সেই তুলনায় আসলে গ্যাসের যে দাম সেটি আসলে তারা একটু বাড়াতে চান এবং এই অবস্থায় যদি আসলে তারা বাড়াতে না পারেন তাহলে এটি বেশ সংকটাপন্ন একটি অবস্থায় তৈরি হবে। তো সাকিব, এখন পর্যন্ত আমরা আসলে রাজশাহী নগরীতে যেটি দেখতে পেয়েছি যে গ্যাসের এই সিলিন্ডার বিক্রি বন্ধ থাকার কারণে বেশ ভোগান্তি বাড়ছে এবং এটি দিন যত বাড়বে ভোগান্তি আরও বেশি বাড়তে পারে। তো সাকিব, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধের যে প্রভাব সেটা জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে চট্টগ্রাম এবং খুলনায় খুচরা বাজারে গ্যাস সিলিন্ডার সরবরাহ বন্ধ রয়েছে। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রামের অক্সিজেন এলাকা থেকে যুক্ত হচ্ছেন হোসেন জিয়াদ এবং খুলনার জোড়াগেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন তরিকুল ইসলাম। শুরুতেই যেতে চাই জিয়াদের কাছে। জিয়াদ, জানতে চাই যে গ্যাসের সরবরাহ বন্ধের ব্যাপারে ডিলাররা কি বলছেন? আমি এখন চট্টগ্রামের অক্সিজেন এলাকায় একটি ডিলারের পয়েন্টে আছি। এই পয়েন্ট থেকে প্রতিদিনই তারা বলছিলেন যে 400 থেকে 500টি সিলিন্ডার তারা সরবরাহ করতেন এবং তারা যেটি বলছেন যে অক্সিজেন এলাকায় এরকম আরও অন্তত 5 জন ডিলার রয়েছেন যারা 400 থেকে 500টি পর্যন্ত সরবরাহ করেন বাজারে প্রতিদিন। এবং এখন যেটি হয়েছে এই ডিলারের কাছে এই মুহূর্তে যেসব সিলিন্ডার আমরা দেখতে পাচ্ছি সবগুলো সিলিন্ডারই খালি। তিনি প্রায় 6 থেকে 7টি কোম্পানির গ্যাস এখানে আনেন এবং বিক্রি করেন সারা দেশ থেকে, কিন্তু গত 3 থেকে 4 দিন ধরে তিনি বলছিলেন যে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় তার গাড়ি গিয়েছে এবং কারখানার যেই সামনে গাড়িগুলো অপেক্ষা করছে, কোনো জায়গায় 3 থেকে 4 দিন, কোনো জায়গায় 5-6 দিন পর্যন্ত অপেক্ষা করছে, কিন্তু সেই গাড়িগুলো আর ফেরত আসেনি। এরই মধ্যে তার গোডাউনে যেই গ্যাসের সিলিন্ডারগুলো ছিল সব সিলিন্ডারই আসলে শেষ হয়ে গেছে। তিনি এই মুহূর্তে বিক্রি বন্ধ রেখেছেন। তবে গতকাল ঢাকা থেকে ব্যবসায়ী সমিতি
বন্ধের যে নির্দেশনা দিয়েছিল সেই নির্দেশনা কিন্তু চট্টগ্রামে সেভাবে আসেনি এবং তারা জানতেন না। তবে তারা বলছেন যে তাদের কাছে একেবারেই গ্যাস নেই এবং আমি দেখছি যে এখানে যেই গাড়িগুলো দিয়ে সরবরাহ করা হয় সেই গাড়িগুলো খালি এবং এখানে যারা ডিলারে যারা কাজ করতেন এই কারখানায় তারাও আজকে 2-3 দিন ধরে অলস একেবারে বসে আছেন। একই অবস্থা আশেপাশের যেই ডিলারগুলো তাদের সাথেও কথা হয়েছিল, তাদের কাছে হাতে অল্প কিছু গ্যাস সিলিন্ডার রয়েছে সেগুলো তারা সরবরাহ করছেন। খুচরা দোকান কিংবা পাইকারি যে দোকানগুলো রয়েছে বাজারের সেই দোকানগুলোতে আগে থেকে সরবরাহ করা যে কয়েকটি গ্যাস সিলিন্ডার রয়েছে সেগুলো তারা দিতে পারছেন, তবে সেটি সরকার নির্ধারিত যে দাম সে দামে আসলে দেয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। 1306 টাকার জায়গায় কোনো কোনো জায়গায় 1700 টাকা 1800 টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল গত দুদিন আগে। তবে চট্টগ্রামে কিন্তু ভোক্তা অধিকার থেকে যেই অভিযান শুরু হয়েছে সেই অভিযানের মুখে এখন তারা কিছুটা দাম কমিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে 1400, 1500, 1600 টাকায় বিক্রি হচ্ছে। মূল বিষয় হচ্ছে বড় ধরনের আসলে এক ধরনের সরবরাহ সংকট তৈরি হয়েছে গ্যাস সিলিন্ডার সরবরাহের ক্ষেত্রে। চট্টগ্রামের পরে যেতে চাই খুলনাতে, তরিকুলের কাছে জানতে চাই যে এলপিজি যেহেতু বিক্রি বন্ধ রয়েছে সেক্ষেত্রে ব্যবসায়ীরা কি বলছেন? সাকিব, খুলনায় এলপিজি গ্যাসের সংকট আসলে ওভাবে এখনো শুরু হয়নি। আজকে ধর্মঘট পরিবেশক যে সমিতি রয়েছে কেন্দ্রীয়ভাবে তারা যে ধর্মঘটের আহ্বান করেছেন সেই ধর্মঘটের আওতায় কিন্তু গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে, বিক্রি বন্ধ রয়েছে। তবে খুচরা যে অলিতে গলিতে দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে গ্যাস সরবরাহ চলছে, বিক্রি চলছে। তবে এখানে যারা ডিপো রয়েছে, ডিপো মালিক যারা রয়েছে অর্থাৎ যারা ডিলার রয়েছে সেই ডিলারের কাছে কিন্তু গ্যাস নাই এবং সেই সব ডিলারের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো আমরা দেখেছি সকাল থেকে তালাবদ্ধ করে রাখা হয়েছে এবং গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এবং তারা বলছেন যে প্ল্যান্ট রয়েছে মোংলা থেকে, যে প্ল্যান্টগুলো থেকে গ্যাস সরবরাহ হয়ে থাকে জ্বালানি গ্যাস, সেই প্ল্যান্ট থেকে সরবরাহ বন্ধ রয়েছে এবং প্ল্যান্টের সরবরাহ বন্ধ থাকার কারণে ডিলাররা কিন্তু খুচরা পর্যায়ে তারা দিতে পারছে না এই গ্যাস সিলিন্ডার। এখানে একটি গ্যাসের দোকানে আমরা রয়েছি, খুচরা পর্যায়ে তারা বিক্রি করে থাকেন। তারাও বলছেন যে তাদের কাছে গ্যাস নাই এই মুহূর্তে এবং তারা যে কারণে তারা ভোক্তা পর্যায়ে গ্যাসটি বিক্রি করতে পারছেন না এবং যেটি তারা পাচ্ছেন চাহিদা অনুযায়ী সেটি খুবই কম এবং সেই কম সরবরাহ থাকার কারণে দামও তারা কিছুটা বেশি বিক্রি করছে, যে কারণে ভোক্তা অধিকার থেকেও বিভিন্নভাবে অভিযান চালানো হচ্ছে, তাদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে এবং যে কারণে তারা কিন্তু এখানে না পাওয়ার কারণেই তারা বিক্রি বন্ধ রেখেছে। আমরা প্ল্যান্ট সূত্রে যে বিষয়টি জানতে পেরেছি যে চলতি বছর যে চাহিদা বাংলাদেশে গ্যাসের চাহিদা গত বছর সেটা কিন্তু প্রায় 30% কম বাংলাদেশে আমদানি হয়েছে এবং কয়েকটি জাহাজ যেগুলো বিভিন্ন কোম্পানি নিজস্ব জাহাজ নাই এবং যে এলপিজি যে তরল যে গ্যাসটি সেটি বাইরে থেকে আমদানি করা হতো সেটিও বিভিন্ন কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে তারা আনতে পারছে না। সে কারণে চুক্তি অনুযায়ী তারা গ্যাস তরল পদার্থ এনে এখানে বাজারজাত করতে পারছে না, সিলিন্ডারজাত করতে পারছে না। তো সেই কারণেই কিন্তু এর প্রভাবটা পড়েছে ডিলার পর্যায়ে এবং ডিলার থেকে খুচরা পর্যায়ে এবং সেটি আস্তে আস্তে এর দৃশ্যমান হবে। যদি এটি টানা কয়েকদিন ধরে এটি চলতে থাকে তাহলে কিন্তু জ্বালানির একটি তীব্র সংকট সৃষ্টি হবে এবং মানুষের ভোগান্তি কিন্তু চরমে উঠবে। কারণ এই নগর জীবনে কিন্তু কাঠের ব্যবহার বা জ্বালানি হিসেবে যে কাঠের ব্যবহার সেটি কিন্তু বন্ধ রয়েছে এবং সেটি আসলে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে সাকিব, খুলনা থেকে গ্যাস সিলিন্ডার যে বিক্রি বন্ধ রয়েছে বা এখানে যে পরিবেশক সমিতির যে ডাকে ধর্মঘট চলছে বা বিক্রি বন্ধ চলছে তার সর্বশেষ খবর। খুলনা এবং চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন গ্যাস বিক্রির বন্ধের খবর। এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনেও শিবির সমর্থিত প্যানেলের জয় জয়কার। জোকসুর প্রথম ভিপি হলেন অদম্য জমিয়ন ঐক্য প্যানেলের রিয়াজুল ইসলাম। একই প্যানেল থেকেই জয় পেয়েছেন জিএস ও এজিএস প্রার্থী। রাজু আহমেদের প্রতিবেদন। বহুকাঙ্ক্ষিত সেই ভিপি পদ মোহাম্মদ রিয়াজুল ইসলাম, তিনি বিজয়ী হয়েছেন 5558 ভোটে। এই ফলাফল ঘোষণার মধ্য দিয়ে যেমন আরও একটি ছাত্র সংসদে বিজয়ের পালক যুক্ত হলো ছাত্র শিবির সমর্থিত প্যানেলের, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসেও যুক্ত হলো নতুন পাতা। অপেক্ষার অবসান হলো 2 দশকের। নতুন এই আখ্যানের নায়ক রিয়াজুল ইসলাম ও আব্দুল আরিফ আলিম জবি শিক্ষার্থীদের সর্বোচ্চ সমর্থন নিয়ে নির্বাচিত হয়েছেন ভিপি ও জিএস পদে। অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনের মতোই যোগসুতেও অধিকাংশই নির্বাচিত হয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে।
শিবির সমর্থিত প্যানেল অদম্য জবিয়ান থেকে রিয়াজুল ইসলাম পেয়েছেন ৫,৫৫৮ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের ভিপি প্রার্থী AK-M রাকিব পেয়েছেন ৪,৬৮৮ ভোট। অন্যদিকে খাদিজাতুল কুবরাকে হারিয়ে বড় ব্যবধানে GS পদে জিতলেন আব্দুল আরিফ আলিম। সাধারণ সম্পাদকে ব্যালট নম্বর 5 আব্দুল আলিম আরিফ, তিনি বিজয়ী হচ্ছেন। সাধারণ সম্পাদক পদে দ্বিতীয় অবস্থানে আছেন খাদিজাতুল কুবরা, ২,২২৩ ভোট পেয়েছেন। এছাড়া AGS পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের মাসুদ রানা ১১০০-র বেশি ভোটে হারালেন ছাত্রদল সমর্থিত প্যানেলের BM আতিকুর তানজিলকে। সহ সাধারণ সম্পাদক মাসুদ রানা, তিনি বিজয়ী হচ্ছেন ৫,০২০ ভোটে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন C6 ব্যালটের BM আতিকুর রহমান তানজিল, তিনি পেয়েছেন ৪,০২২ ভোট। যোগসু বিজয়কে সকল জুলাই শহীদ বিশ্বজিৎ, জবি শিক্ষার্থী ও বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করেছেন নবনির্বাচিত ভিপি রিয়াজুল ইসলাম। আমাদের আজকের এই যকসু নির্বাচনের ফলাফল আমরা শহীদ আব্দুল্লাহ আল ফয়সাল ভাই, শহীদ ইকরামুল হক সাজিদ, বিশ্বজিৎ দাস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীবৃন্দ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য উৎসর্গ করতে চাই। বিজয় বক্তব্য শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শিবিরের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে শুকরানা নামাজ আদায় করেন শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের নির্বাচিতরা। এর আগে লড়াই সংগ্রাম ও নানা জটিলতা পেরিয়ে ৬ জানুয়ারি অনুষ্ঠিত হয় যোগসু নির্বাচনের ভোট গ্রহণ থেকে গণনায় যেমন ছিল শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস ও উদযাপন, তেমনি নাটকের দৃশ্যের মতোই পরিবর্তন হয়েছে এই নির্বাচনের প্রেক্ষাপট। তবে সবকিছুকেই পেছনে ফেলে শিক্ষার্থীরা জয় করল যোগসু। দীর্ঘ ২ দশকের অবসান ঘটিয়ে অবশেষে নিজেদের নির্বাচিত প্রতিনিধি বেছে নিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আবাসন সংকট নিরসন, নতুন ক্যাম্পাস নির্মাণ সহ সকল সমস্যার সমাধানে এই যোগসুর নেতারাই অগ্রনায়ক হয়ে ভূমিকা পালন করবে, এমনটাই চাওয়া এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। সেই সঙ্গে যোগসুর হাত ধরেই শিক্ষার্থী নির্ভর ক্যাম্পাস ও আধুনিক ক্যাম্পাস গড়ে উঠবে, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। রাজু আহমেদ, এখন ঢাকা। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় বিচার দাবি করেছেন তার স্ত্রী। বিচার না হলে এমন ঘটনা আরও ঘটতে থাকবে বলে দাবি তার। বুধবার রাত ৮টায় রাজধানীর কারওয়ান বাজার এলাকায় তেজতুরি বাজার গলিতে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন আজিজুল। পরে বিচার দাবিতে বিক্ষোভ করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। বিস্তারিত হাসান আল মাহমুদের প্রতিবেদনে। থেমে যাচ্ছে গলার স্বর, চোখে মুখে স্পষ্ট বিষাদের ছায়া। কাঁদতেও পারছেন না মোসাব্বিরের স্ত্রী। সান্ত্বনা দেবার মানুষটির নিথর দেহ পড়ে আছে হাসপাতালের বেডে। স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বিরের স্ত্রী ঢাকা মেডিকেল কলেজের সামনে এখানে ওখানে ছুটাছুটি স্বামীর লাশ বুঝে নিতে। বুধবার রাত ৮টায় কারওয়ান বাজার এলাকার তেজতুরি বাজার গলিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আজিজুর রহমান। এমন হত্যাকাণ্ডের বিচার চাইতেও যেন গলা আটকে যাচ্ছিল তার। অবশ্যই আমরা বিচার চাই, আর আমরা কর্তৃপক্ষের কাছেও দাবি করব সুষ্ঠু বিচার হোক। এরকম ঘটনা আগেও ঘটছে, এখনও ঘটতেছে, সামনে ভবিষ্যতেও ঘটবে। এগুলোর যদি সুষ্ঠু তদন্ত আর বিচার না হয় তাহলে এগুলো ঘটতেই থাকবে। মোসাব্বির হত্যাকাণ্ডের খবরে ঢাকা মেডিকেলে ছুটে আসেন তার স্বজন, সহযোদ্ধা, সহকর্মীরা। এমন হত্যাকাণ্ডের পেছনে বড় শক্তি জড়িত বলে দাবি তাদের। কারা এই ঘটনা ঘটিয়েছে আমরা বর্তমান প্রশাসনের কাছে এবং বর্তমান সরকারের কাছে অনুরোধ জানাবো যে তারা যেন দ্রুত এই বিষয়গুলো তদন্ত করে। গুলিবিদ্ধের পরপরই মোসাব্বির ও তার সহযোগী আবু সুফিয়ানকে নেওয়া হয় পান্থপথের বিআরবি হাসপাতালে। সেখানেও ভিড় করেন নেতাকর্মীরা। এদেরকে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে এই ধরনের হত্যাকাণ্ড আরো হয়তো ঘটবে। আজকে মুসাব্বির গেছে, হয়তো কাল আমিও যেতে পারি। এই আসামিকে অবশ্যই আনতে হবে এবং অবশ্যই ধরতে হবে, গ্রেপ্তার করতে হবে। ঘটনাস্থলের আশপাশের কয়েকটি সিসিটিভি ফুটেজে দেখা যায় দুজন ব্যক্তি পেছন থেকে গুলি করলে পড়ে যায় মোসাব্বির।
উঠে দৌড়ে পালানোর চেষ্টা করলেও আরও এক দফা গুলি করে ঘাতকরা। সেখানে পড়ে যাওয়া মোসাব্বিরের মোবাইল ফোনটি নিয়ে যান হামলাকারীরা। ঘটনাস্থলে আসেন সিআইডি, পিবিআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। এ সময় ডিএমপির তেজগাঁও জোনের ডিসি জানান, ঘটনাস্থলে 3টি গুলির খোসা পাওয়া গেছে। দ্রুতই ঘাতকদের চিহ্নিত করা হবে বলেও জানান তিনি। 3টি গুলির খোসা পেয়েছি এবং ঘটনাস্থল থেকে একটু দূরে মুদি দোকান রয়েছে 2টি, তো ওনারা দৌড়িয়ে ভিকটিম মুদি দোকানের সামনে গিয়ে পড়ে গিয়েছিল। সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করব, এখানে ওনাদের আত্মীয় স্বজনের সঙ্গেও কথা বলবো। উনি একটি দলে ছিলেন, দলের নেতাকর্মীদের সাথেও আমরা কথা বলবো, ওনার কোনো বিরোধ ছিল কিনা, সামগ্রিক বিষয় নিয়ে আমরা কাজ করব। গেল কয়েক মাসে গুপ্তঘাতকদের নিখুঁত নিশানায় রাজনৈতিক নেতাদের এমন পরিণতিতে শঙ্কিত সাধারণ মানুষ। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা। অভ্যুত্থানের গর্ভে জন্ম নেওয়া রাজনৈতিক দল এনসিপি আসন্ন নির্বাচনে ত্রিমুখী ভাবনা মাথায় নিয়ে ইশতেহার প্রণয়ন করতে চায় দলটি, যার মধ্যে রয়েছে জুলাই সনদ বাস্তবায়ন এবং নাগরিক সমস্যার বাস্তবিক সমাধানের অঙ্গীকার। আছে জোটসঙ্গী জামায়াতের সাথে সঙ্গতিপূর্ণ নানা প্রতিশ্রুতি। রাজনৈতিক বিশ্লেষকদের মত, ইশতেহার বাস্তবায়নের অর্থনৈতিক চিত্র না থাকলে তা হবে কেবলই কথার ফুলঝুরি। হোসেন জাহিদের প্রতিবেদন। অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে 25 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে 24 দফা ইশতেহার পাঠ করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, যেখানে গুরুত্ব পায় গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার, ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা ও আইন সংস্কার, সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন, জনবান্ধব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গঠন সহ বিভিন্ন বিষয়। পুরাতন ঝেড়ে ফেলে আমাদের রাষ্ট্রের নতুন যাত্রায় আমাদের প্রথম অঙ্গীকারী হচ্ছে গণপরিষদের মাধ্যমে একটা নতুন সংবিধান। নির্বাচনী ইশতেহারে এই দিকগুলোরই বাস্তব সমাধান তুলে ধরতে চায় এনসিপি। নর্মাল একটা ব্যবসার লাইসেন্স করতে গেলে যে পরিমাণ তাকে বেগ পেতে হয়, ব্যবসা করতে গেলে, নতুন ভবন তুলতে গেলে স্থানীয়ভাবে নানা ধরনের চাঁদাবাজির সম্মুখীন হয়, কিংবা ঢাকায় তার বসবাসের জন্য একটা নাগরিক যে জায়গাটা, সেখানের সেবাগুলো দেখা যাচ্ছে যে ঠিক মতো সে পেতে পারে না। ফলে এই জায়গাগুলো পরিবর্তন করতে হলে রাষ্ট্রের যে দায়িত্বটা, সেটা একটা আমূল পরিবর্তন করতে হবে। যে শিক্ষা প্রতিষ্ঠান সন্তানদের, সেগুলোতে ভালো একটা পড়াশোনা চায়, হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসাটুকু চায়, বিভিন্ন সরকারি অফিস, থানা, আদালতে গিয়ে টাকা ছাড়া তাদের যে ন্যায় ইনসাফ সেটা চায়, এইটুকুই। সো আমরা আমাদের জায়গা থেকে মানুষের কাছে এই কমিটমেন্টগুলোই তুলে ধরছি। সার্জিস বলেন, জামায়াত সহ জোটের অন্য শরিকদের সাথে আদর্শিক ভিন্নতা আছে এনসিপির, তাই জোটের ভোটারদের আকৃষ্ট করতে ইশতেহারে শ্যাম ও কুল দুই রক্ষা করার নীতি গ্রহণ করছেন তারা। জামায়াত ইসলামেরও দল হিসেবে আলাদা একটি ইশতেহার থাকবে, এনসিপির জায়গা থেকেও দল হিসেবে আলাদা ইশতেহার থাকবে। তবে এনসিপির সম্ভাব্য ইশতেহারে সমস্যা সমাধানের আর্থিক দিকগুলো এখনো অস্পষ্ট বলে মনে করেন এই রাজনীতি বিশ্লেষক। আমরা বয়স্ক ভাতা দেব, আমরা সার্বজনীন পেনশনের ব্যবস্থা করব, মানে ইত্যাদি, যে রাস্তাঘাট, বিল, ব্রিজ, কালভার্ট এগুলো বানাবো, কিন্তু এগুলোর জন্য যে টাকাটা দরকার, সে অর্থের সংস্থান কোত্থেকে হবে, এইটা আমাদের দাবি করা উচিত এখন। যে আপনি ট্যাক্স বাড়াবেন কিনা, আপনি এলএনজির দাম বাড়াবেন কিনা, মানে আমরা গ্যাসের এলপিজি পার সিলিন্ডার দাম কত হবে, বা বিদ্যুতের দাম আপনি কতটুকু বাড়াবেন। অভ্যুত্থানের উপজাত এমন দাবির প্রমাণ হিসেবে এনসিপিকে অভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিদের সুরক্ষা এবং দায় দরদের সুস্পষ্ট নির্দেশনাও জরুরি বলে বিশ্বাস করেন তিনি। ওই 36 দিনের কার্যক্রমগুলোর উপর কেউ কোনোভাবে প্রশ্ন তুলতে পারবে না। হোসেন জাহিদ, এখন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর এক শার্শা আসনে বাড়তে শুরু করেছে রাজনৈতিক উত্তাপ। দেশের সবচেয়ে বড় স্থল বন্দর থাকায় এখানকার ভোটাররা অর্থনীতি এবং উন্নয়ন বিষয়ে বেশ সচেতন। তাই স্থানীয় রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী প্রচারণায় বেনাপোল বন্দর ও উন্নয়ন প্রকল্পকে কেন্দ্র রেখে ভোটার মন জয় করতে চেষ্টা করছে। এ নিয়ে আরও জানাতে বেনাপোল স্থল ও বন্দর থেকে যুক্ত হচ্ছেন রিপন হোসেন। রিপন, জানতে চাই যে নির্বাচনী প্রচারণায় বেনাপোল বন্দর নিয়ে কী ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন দলীয় নেতারা, আর মাঠ পর্যায়ে কী ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছেন ভোটাররা? যশোরের যে 6টি আসন রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ যশোর 1 এই শার্শা উপজেলা নিয়ে গঠিত এই আসনটি। সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল স্থলবন্দর রয়েছে এখানে, এবং এই স্থলবন্দর থাকার কারণে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে সম্প্রসার, সেটি বাড়ানোর জন্য যে প্রতিশ্রুতি, সেটি কিন্তু তারা
প্রার্থী রয়েছেন তারা দিচ্ছেন। পাশাপাশি এই যে আসনটি রয়েছে সেটি ভারতীয় সীমান্তবর্তী এলাকা, এখান থেকে ভারত একেবারেই পাশে। সে কারণে যারা প্রান্তিক মানুষ রয়েছে, যারা সাধারণ ভোটার রয়েছে, তারা যেটি বলছেন যে সীমান্ত বিভিন্ন সময়ে যে চোরাচালানি হয়, তারপরে বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, বিএসএফের নির্যাতন হয়, সেই নির্যাতনগুলো রুখে দিতে যে সরকার কিংবা স্থানীয় যারা প্রার্থী রয়েছেন তারা যদি কোনো পদক্ষেপ নেয়, সেক্ষেত্রে কিন্তু তারা পদক্ষেপ নেওয়ার কথা বলছেন। এই যে আসনটি রয়েছে, এই আসনে প্রায় 3,11,000-এর বেশি ভোটার রয়েছেন, তারা সেই তাদের যে ভোটাধিকার প্রয়োগ করবেন। এবং যে বন্দর রয়েছে, বন্দর কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য প্রসারের তারা কিন্তু গুরুত্ব দিয়েছেন। বিশেষ করে এখানে প্রতি বছর প্রায় 7,000 কোটি টাকার বেশি রাজস্ব আদায় করে থাকে সরকার। সেই রাজস্ব আদায়ের ক্ষেত্রে এই যে বন্দরটি রয়েছে, বন্দরটি ব্যবহার করা হয়ে থাকে এবং এই বন্দর থেকে সরকার প্রতি বছরে প্রায় 7,000 কোটি টাকার বেশি রাজস্ব আদায় করে থাকে। সেক্ষেত্রে এই বন্দরের যে উন্নয়ন সেটি আসলে পর্যাপ্ত নয়। সে কারণে এই বন্দরের যে পর্যাপ্ত উন্নয়নের কথা বলছেন, এখানে যে সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে রাস্তাঘাটের সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো দূর করার জন্য যে যারা প্রতিশ্রুতি দিবেন, ব্যবসায়ীদের প্রতিশ্রুতি দিবেন, সেই ধরনের প্রার্থীকে কিন্তু তারা ভোট দেওয়ার কথা বলছেন। সব মিলে সাধারণ মানুষ যেটি ভাবছেন যে এই অঞ্চলের যে রাস্তাঘাটগুলো রয়েছে, সেই রাস্তাঘাটগুলোর উন্নয়নের কথা বলছেন এবং বন্দর কেন্দ্রিক যে চোরাচালান হয়ে থাকে সেইগুলো রোধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকবেন এবং রাস্তাঘাটের যে উন্নয়ন সেটি তারা কথা বলছেন। এবং বন্দরের যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রসারের ক্ষেত্রে যে বিভিন্ন বিল্ডিং রয়েছে, বিভিন্ন রাস্তাঘাট রয়েছে, এই সম্প্রসারণের কথা কিন্তু তারা বলছেন। সব মিলে আমরা দেখছি যে এই বন্দর কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য সেটি কথা তারা বলছেন সব, এবং সাধারণ যারা ভোটার রয়েছেন তারা বলছেন যে বন্দর কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রসার হবে। তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। আমাদের বিকাল 4:30টায় ভোটার ইশতেহারের যে অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানে যশোরের সাধারণ যে বিএনপি, জামাত এবং এনসিবির নেতারা থাকবেন, সেই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল আপনাদের। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। শরীয়তপুরের জাজিরায় হাতবোমা বানানোর সময় সোহান ব্যাপারী নামে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। এ নিয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন কাজী মনিরুজ্জামান। মনির, জানাবেন যে বিস্ফোরণের ঘটনা নিয়ে কি বলছে পুলিশ এবং এটা কিভাবে ঘটলো, বিস্তারিত কি তথ্য আছে? পুলিশ বলছেন যে এই গত রাতের ভোর রাতের দিকে এই ঘটনাটি ঘটেছে। সাগর ব্যাপারী নামে একজনের যেই ঘর আছে, সেই নতুন একটি ঘরের মধ্যে একটি বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণের পর এখানকার যে পরিস্থিতি নিশ্চয়ই ক্যামেরায় দেখছেন যে এই ঘরটি কিন্তু যে নতুন ঘরটি টিন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ঘরের মধ্যে আসলে মানুষ বসবাস করতে এমনটা বোঝা যাচ্ছে না। এখানে বেশ কিছু সরঞ্জাম রয়েছে বোমা তৈরির এবং এখানে যে নিয়মিত ভাবে ঘটে আসছে সংঘর্ষ, সেই বালতি ভরে যে বোমা নেওয়া হয় সেই বালতিও অনেক মজুত রয়েছে। এই ঘটনার পর এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। পুলিশ এসে ঘটনাস্থলে মোতায়েন হয়েছে এবং এখন কিন্তু একটি থমথমে পরিবেশ বিরাজ করছে। এই ঘটনায় সোহান ব্যাপারী নামে একজন নিহত হয়েছে এবং 2 জন যে আহত হয়েছে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। সোহান ব্যাপারীর সুরত হাল শেষে তার ময়নাতদন্তের জন্য পুলিশ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছে। এই ঘটনার পরপর কিন্তু এলাকায় বেশ থমথমে পরিবেশ বিরাজ করছে। সাকিব, জানেন যে বিলাসপুর কিন্তু 2টি পক্ষ এখানে প্রতিনিয়তই এই বোমা আতঙ্ক বা বোমা সংঘর্ষ ঘটিয়ে থাকে। কুদ্দুস ব্যাপারী এবং জলিল মাতবর, এবং জলিল মাতবর যদিও এখন থানায় তার একটি মামলার কারণে জেলে রয়েছেন। কুদ্দুস ব্যাপারী জামিনে বের হলেও তিনি কিন্তু এই এলাকা ছাড়া রয়েছেন। তবে তার 2টি পক্ষই কিন্তু এই ঘটনা ঘটিয়েছে। গত 5 তারিখ রাতেও এই এলাকায় সংঘর্ষ হয়েছে, বোমা ফুটেছে এবং 6 তারিখ সকালবেলা আমরা লক্ষ্য করেছি যে এখানে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং সেই সংঘর্ষে কিন্তু আমরা দেখেছি যে বেশ কিছু বোমা এখানে বিস্ফোরিত হয়েছে এবং তার পরপরই কিন্তু এই এলাকা একটি থমথমে পরিবেশ বিরাজ
কাজ করছে। এই ঘটনা কিন্তু নিয়মিতই ঘটে আসছে এবং এর ফলে কিন্তু এলাকায় এখন পুলিশ বেশ রয়েছে। আমি লক্ষ্য করছি আমার পেছনেও কিন্তু পুলিশ এসেছে এবং এখানকার যে সার্কেল এসপি তিনি এসেছেন। তো সব মিলিয়ে আসলে বলা যায় এই ঘটনা নিয়ে আতঙ্ক বিরাজ করছে এবং এটির মূল ঘটনা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। সাকিব, শরীয়তপুরে বিস্ফোরণে ঘটনায় একজন নিহত হয়েছে, সে খবর জানাচ্ছিলেন কাজী মনিরুজ্জামান। সারা দেশে শীতের দাপটে বিপর্যস্ত জনজীবন। আজ থেকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 7 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া মেহেরপুর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা এবং রাজশাহীতে তাপমাত্রা 10 ডিগ্রির নিচে। রাতভর বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। বেলা বাড়লেও কুয়াশার চাদরে ঢাকা পড়ায় সূর্যের দেখা মিলছে না বেশিরভাগ জেলায়। দিনের বেলাও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। তীব্র শীতে কষ্টে দিন কাটছে ছিন্নমূল মানুষের। শীত নিবারণে অনেকে খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেয়ার চেষ্টা করছেন। ঠান্ডায় ব্যাহত কৃষিকাজ, জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। শীতের সাথে পাল্লা দিয়ে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা, যার বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের মন জয় করতে মাঠে নেমেছেন প্রার্থীরা। তবে নারী ভোটারের সংখ্যা প্রায় সমান হলেও বাস্তবতায় এখনও নানা বৈষম্যের মুখে পড়ছেন এখানকার নারীরা। সিলেট থেকে সন্দীপন শুভর প্রতিবেদন, ক্যামেরা ছিলেন অনিল পাল। পাহাড় টিলা আর চা বাগানের সবুজে মোড়া পীর আউলিয়ার স্মৃতিধন্য জনপদ সিলেট। প্রবাসী আয়ে সমৃদ্ধ এই অঞ্চলে শিক্ষা ও কর্মসংস্থানে ধীরে ধীরে নারীরা এগিয়ে আসছে, কিন্তু এখনো মজুরি ও নিরাপত্তা ইস্যুতে বৈষম্যের শিকার তারা। এই যেমন নগরীর আখালিয়ার আনোয়ারা বেগম। হাড় কাঁপানো শীতেও যিনি খোলা আকাশের নিচে প্রতিদিন বসে থাকেন কাজের আশায়। নির্বাচিত সরকারের কাছে কাজের নিশ্চয়তা চান আনোয়ারা বেগমের মতো শ্রমজীবী নারীরা। চান মৌলিক চাহিদা পূরণের নিশ্চয়তাও। পুরুষ হোক আর মহিলা হোক, আমরা তো আসলে লাগে খানাটা তো খানা যদি শান্তি হবে, শান্তি সব শান্তি। আমরা নারীরা নানানভাবে বৈষম্যের শিকার হচ্ছি, সেটা শিক্ষা প্রতিষ্ঠানেই হোক, চাকরি ক্ষেত্রে হোক বা যে কোনো জায়গায় হোক, সেটা যাতে আমাদেরকে সঠিকভাবে নিরসন করা হয়। সংশ্লিষ্টরা বলছেন নারীবান্ধব কর্মপরিবেশ ও নাগরিক সুবিধার অভাব এবং রক্ষণশীল মানসিকতা নতুন নারী উদ্যোক্তাদের পথ আরও কঠিন করে তুলছে। এখনকার যে জেনারেশন এরা অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড, অনেক বেশি সাহসী। নির্বাচনে যারা প্রতিশ্রুতি দিবেন তাদের প্রতিশ্রুতিতেই শুধু মনে হয় না নতুন জেনারেশন আবদ্ধ থাকবে, তারা সেটা যাচাই বাছাই করবে। সামাজিক অবস্থা বা দেশের অবস্থা যদি স্থিতিশীল থাকে, আমার মনে হয় মেয়েরা অনেকটা কাজে এগিয়ে যাবে, বিশেষ করে উদ্যোক্তা যারা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী সিলেটের 6টি আসনে মোট ভোটার 28,70,801 জন। এর মধ্যে পুরুষ ভোটার 14,62,477 জন এবং নারী ভোটার 13,82,887 জন। অর্থাৎ প্রায় অর্ধেক ভোটার নারী হলেও এখনও সিলেটের নারীরা অধিকার বঞ্চিত। সন্দীপন শুভ, এখন সিলেট। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্কযুক্ত জ্বালানি তেলের 2টি ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। এগুলোর মধ্যে একটির উত্তর আটলান্টিক মহাসাগর এবং অন্যটি ক্যারিবীয় অঞ্চল থেকে আটক করা হয়। রাশিয়ার পতাকাবাহী মেরিনেরা ট্যাঙ্কারটিকে প্রায় 2 সপ্তাহ ধাওয়া করার পর আইসল্যান্ড ও স্কটল্যান্ডের মধ্যবর্তী জলসীমায় আটক করতে সফল হয় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি জাহাজটি 2024 সালে নিষিদ্ধ ঘোষিত বেলা 1 নামে ছিল। পরে নিষেধাজ্ঞা এড়াতে নাম পাল্টে মারিনেরা রাখা হয় এবং টাঙিয়ে দেওয়া হয় রুশ পতাকা। গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেয়ার বিষয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে এরই মধ্যে আলোচনা শুরু করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। এ সময় তিনি জানান, ট্রাম্পের সামনে সম্ভাব্য সব বিকল্প উপায়গুলো খোলা আছে, তবে তিনি প্রথমে অবশ্যই কূটনৈতিকভাবে চেষ্টা করবেন। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলছেন, আগামী সপ্তাহে ডেনমার্কের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন। এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।